আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 সাল। এই 26 সালের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের একটি নির্বাচন করাই কিন্তু বাংলাদেশে 2024 সালের গণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। সেই মূল লক্ষ্যের উপরে ভিত্তি করেই এই নোবেল পাওয়া বা নোবেল কিনা ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। তো তিনি 2 মাসে, 4 মাসে, 6 মাসে তিনি পারবেন না। তিনি বললেন তিনি 1.5 থেকে 2 বছর সময়ের ভেতরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনটি বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন যেরকম নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে। সেই অর্থে, সেই লক্ষ্যে তিনি বহু সংস্কার করলেন, নির্বাচন কমিশনার বদলালেন, ভোটের পদ্ধতি বদলালেন, বিদেশি ভোটকে চালু করলেন, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করলেন, নানান কিছু করলেন। কিন্তু এত কিছু করার পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি বাংলাদেশ নয়, শুধু পৃথিবীর সমগ্র সভ্য দুনিয়ার অসভ্যতম, বর্বরতম নির্বাচন হিসেবে ইতিহাসে খ্যাত হবে। কেন খ্যাত হবে দেখেন, আপনারা বলতে পারেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার যখন ক্ষমতা ছিল তখনও তো তিনি নির্বাচন করেছেন, বিএনপি এবং তার জামাতে ইসলামী সহ তার সমমনা অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেটি সত্যি, সেটি মেনে নিয়েই বলছি। সে নির্বাচনগুলো ভালো নির্বাচন ছিল সেটা বলবো না, কিন্তু সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেনি তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল কিনা? এক কথায় ছিল, বিএনপিকে 2014 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার, মানে সংসদে যেসব সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে এটি সরকার গঠন করা হবে। সেই সরকার বিএনপি চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাও তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, অর্থাৎ ঘোর ধরেছিলেন। কিসের ঘোর? যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, নির্বাচনটি করব না। তারা নির্বাচনটি করেননি। তারা না করার কারণে তাদের যে অনুসারী জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীও করেনি। তার মানেটা কি দাঁড়ালো? সেখানে 530টি স্কুল জ্বালিয়ে দিলেন, অসংখ্য মানুষকে হত্যা করলেন এবং অগ্নিসন্ত্রাসে সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন অটো পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীরাই নির্বাচিত হয়ে বাংলাদেশে সরকার গঠন করলেন। সেই নির্বাচনটি একমুখী নির্বাচন ছিল, বিকজ অন্য দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। মনে রাখেন কথাটা এখানে, যে তাদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো রকমের বাধা ছিল না, অর্থাৎ তাদেরকে কেউ ব্যান করে দেয়নি। ধরেন দুটি দল ফুটবল খেলবে, একটি দল যদি না আসে, নিয়ম মোতাবেক অন্য দলকে আপনি 3 নাম্বার দিয়ে দিবেন, 3টা পয়েন্ট দিয়ে দিবেন। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীতে গ্রহণযোগ্য। কিন্তু অন্যদিকে একটি দলকে আপনি মাঠের যে পিলার আছে পিলারের সাথে বেঁধে রাখলেন, আরেকটি দলকে বললেন তুমি গোল দিয়ে আসো। এটা পৃথিবী দেখেনি, পৃথিবীতে কখনো হয়নি, অতীতে হয়নি, ভবিষ্যতে হবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে এবারে নির্বাচনে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক দলকে বেঁধে রেখে আর বাকি দলগুলোকে ছেড়ে দেওয়া। এখন কোন দলটাকে বেঁধে রাখলেন? যেই দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, যেই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসছে, যে দলটি বাংলাদেশের বিগত 53 বছরের যদি রাজনৈতিক ইতিহাসকে একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশকে বদলানোর মতো যে বড় বড় যত ঘটনা ঘটছে এই দলের হাত দিয়ে হয়েছে। সাম্প্রতিক আপনারা জানেন অক্সিডেন্টাল কানাডিয়ান কোম্পানির বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে মামলাটি করেছিল, সেই মামলাটিতে বাংলাদেশ সরকার $42 মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে। এটি শেখ হাসিনার বদলতে। আমরা মিয়ানমারের বিরুদ্ধে 1,31,000 সমুদ্র সীমা, বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমরা জয়লাভ করেছি। কার অধীনে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। ভারতের কাছ থেকে 4,500 কিলোমিটার সমুদ্র সীমা আমরা অর্জন করেছি শেখ হাসিনার আমলে। বাংলাদেশের যে খাদ্য সংসম্পূর্ণতার জন্য যে পানি দরকার, সেই পানির জন্য
হাহাকার ছিল, সেই পানি গঙ্গার পানি চুক্তির মাধ্যমে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বকাপে পদার্পণ করে, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই বাংলাদেশ বিশ্বের টেস্ট স্ট্যাটাস জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রামকে দেশি এবং বিদেশি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তাহলে আপনারা দেখেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগেই চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন লিঙ্কটা ওপেন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অচল ঢাকা শহরকে একটি মেট্রো রেলের মাধ্যমে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তিনি বাংলাদেশে এই পদ্মা সেতু করে এপার এবং ওপারের সংযোগ স্থাপন করে বাংলাদেশের যে ওই অঞ্চলের যে ভ্যালু, 21টি জেলার ভ্যালু, সেই ভ্যালুটাকে 40 গুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, সেটি ইন্দিরা মুজিবের মধ্যে হয়েছিল 74 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে বাস্তবায়ন করে ছেড়েছেন। তাহলে আপনারা যদি দেখেন, এইভাবে আরও বলতে পারি, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা, নানান রকমের বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা, অসুস্থ ভাতা, এরকম নানান ভাতা চালু করা, অর্থাৎ একটা সেফটি নেটের মধ্যে বাংলাদেশকে নিয়ে আসা। সেই দল শেখ হাসিনা যখন 16-17 বছর টানা শাসন করেছেন, ভুল ত্রুটি অনেক ছিল, গণতন্ত্রের অনেক ডিফেক্ট ছিল, সেটা কিন্তু অস্বীকার করব না, করা যাবেও না। কিন্তু এই ডক্টর ইউনূসের সময় যেভাবে এসে একটি দলকে সিস্টেমেটিক্যালি ব্যান্ড করে, আপনারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর ব্যান্ড করে কোনো পার্টিকে ক্ষমতায়, মানে রাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার পার্থক্যটা খুব একটা নেই। তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, এবং বর্তমান সময় যারা নির্বাচিত হচ্ছে, হবে, যারা নির্বাচন করছে, তারা হলো বিএনপি এবং জামাতে ইসলামী, যারা বাংলাদেশে 1991 সালে গণতান্ত্রিক অভিযাত্রা যখন দ্বিতীয়বারের মতো আমাদের শুরু হয়, তখন থেকে আজকে পর্যন্ত সবসময় একসাথেই কিন্তু এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত এবং সাম্প্রদায়িক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান ছিল। এই ডক্টর ইউনূস সেই সাম্প্রদায়িক শক্তিকে, সেই এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে, সেই এন্টি ভারত সেন্টিমেন্টকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে এবং পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের পাশায় সুমো দেওয়া দলগুলোকে একসাথ করে নির্বাচনটি করছে। তাহলে এখন দেখেন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে অনেক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের স্বেচ্ছায়, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচনে যেতে বাধা দেয়নি। 1972 সালের সংবিধানের পর ধর্মভিত্তিক দলগুলো বিলোপ হয়, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মভিত্তিক কোনো দলকে বাংলাদেশের কনস্টিটিউশন 1971 সালের পর 72 সালে স্বীকৃতি দেয়নি, যার কারণে জামাত 1973 সালে রাজনৈতিক দল হিসেবে ছিল না। কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলাম ও মুক্তমুখ যারা ছিল, তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়নি, বা জামাতকেও 1973, 74, 75, 76, 77, 78 বা 90-এর দশক, 80-এর দশকে কখনো নিষেধ করা হয়নি। যার কারণে এটাই হচ্ছে বাংলাদেশে প্রথম যে একটি দলকে নিষিদ্ধ করে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে সবচেয়ে বড় দলটি, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্বকারী দলটি নির্বাচনে নেই। তাই এই নির্বাচনটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর মানুষের ইতিহাসে, সভ্য মানুষের ইতিহাসে একটি অসভ্য বর্বর নির্বাচন হিসেবে, বর্বর মানুষের পরিচালিত নির্বাচন হিসেবে পরিগণিত হবে। এই যে মনে করেন, এই নির্বাচন বাংলাদেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি সরকারে আসে, একটি দুর্বল সরকার হবে। কেন দুর্বল হবে? কারণ বাংলাদেশে যে বিএনপি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি যখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়, তখন শাহ আজিজুর রহমানদেরকে নিয়ে জিয়াউর রহমান বসেছিলেন। জিয়াউর রহমানকে শাহ আজিজুর রহমানেরা পরামর্শ দিয়েছিলেন, মানে স্বীকৃত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বলতে পারেন বা স্বাধীনতা বিরোধী বলতে পারেন। তিনি বলেছিলেন যে 1970 নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী শক্তির সংখ্যা ছিল প্রায় 30%। তো এই 30%কে নিয়েই কিন্তু বিএনপির যাত্রা শুরু, অর্থাৎ যারা স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার বিরোধী, এবং বাংলাদেশ যে পাকিস্তান থেকে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে একটি প্লুরালিস্টিক রাষ্ট্র হয়েছে সেটার বিরোধী, তাদেরই একটা সম্মিলিত রূপ ছিল বিএনপি। তো জিয়াউর রহমানের
যতদিন ছিলেন ক্ষমতায় ততদিন তার অধীনেই সে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বিরোধী মানুষগুলো একটা প্ল্যাটফর্মে ছিল, সেটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেটা চলে যায় এরশাদের কাছে। এরশাদ ও মশিউর রহমান যাদব এদেরকে নিয়ে সে একই কাজ করেছে। এরশাদের ক্যাবিনেটের 90% মন্ত্রী ছিল জিয়াউর রহমানের মন্ত্রী। পরবর্তীতে এরশাদের পতনের পর 91 সালে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন জামাতকে নিয়ে, খেয়াল করেন 1991 সালে খালেদা জিয়ার সরকার কিন্তু জামাতের সাথে, জামাতের কোয়ালিশন। তো জামাতকে নিয়ে আসার পর এই নেতৃত্ব আবার বিএনপির কাছে চলে আসে। এই 24-এর আন্দোলনের পর বিএনপির থেকে জামাত মনে করলো খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া অসুস্থ ছিল, এখন জামাতে নিজেদেরকে এনটি আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি, এই শক্তির নেতৃত্ব তারা দিচ্ছে। তাই বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব একই দিকে তাদের মুখ। সুতরাং যেহেতু একই দিকে, পশ্চিমের দিকে, পশ্চিম বলতে ওই পশ্চিম পাকিস্তানের দিকে মুখ, সেই দলটি যখন ক্ষমতায় আসবে তাহলে বিএনপির লোকদের যে একটা বড় অংশ জামাতে থাকবে। তাই এই দলটি হবে খুবই দুর্বল সরকার। জামাতের মত এবং কথার বিরুদ্ধে যাওয়ারদের কোনো শক্তি থাকবে না। অন্যদিকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক চেতনা থেকে বের করে এনে পাকিস্তানের চেতনায় একটি ইসলামিক রাষ্ট্র করবে, যেখানে নারীরা বর্জিত হবে। কারণ আপনারা দেখেন জামাতে ইসলামী যে পরিমাণ মানুষকে নমিনেশন দিয়েছে, যে 200টি আসন বা 300টি আসনের মধ্যে একটি আসনেও একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি। তার মানে নারী বিদ্বেষটা কি চরম পর্যায়ে আছে। বাংলাদেশে জামাতে একজন নারীও পাওয়া যায়নি যারা ভোটে করার যোগ্য। তাহলে ভবিষ্যতে কি হচ্ছে, তারা বলছে নারীদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিবে। এখন দেখেন বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যদি আপনি যান, যেখানে মানুষের কাজ করতে হয়, সেখানে পুরুষের চাইতে নারীর উপস্থিতি 3/1 এখন নারীকে যদি ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়ে সমান বেতন দিতে হয়, সেটা 10/1 হয়ে যাবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের লোকেরা নারীদেরকে আর কাজে নেবে না। এর ফলে কি হবে, যে নারী আস্তে আস্তে গো ব্যাক টু দ্য কিচেন, এই নীতিতে এই জামাতে ইসলামী বাংলাদেশকে চালাবে। এবং আল জাজিরের সাথে তার যে সাক্ষাৎকার জামাত প্রদানের, সেটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ক্লিয়ারলি উনি বলেছেন নারীদেরকে যেভাবে গঠন করা হয়েছে, নারীদের যে বুদ্ধি, সেটা নারীরা সন্তান উৎপাদন এবং ঘর সামলানোটাই তাদের জন্য শ্রেয়। আফগানিস্তান আপনারা দেখেছেন, আফগানিস্তানও আমরা দেখেছি, আমরা ইরান দেখেছি, আমরা দেখেছি এই সিরিয়া, আমরা দেখেছি ইয়েমেন, আমরা দেখেছি আলজেরিয়া। এই রাষ্ট্রগুলোতে ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যেসব রাজনৈতিক দলরা এসছে, তারা রাষ্ট্রগুলোকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই জনবহুল বাংলাদেশটিও আস্তে আস্তে সেদিকেই আগাবে যদি জামাত ক্ষমতায় আসে। আমরা মনে করি এখনই সময়, এখনই সুযোগ ডক্টর ইউনূসকে না বলে এই রকম নির্বাচন বর্জন করি। পৃথিবীর মানুষের কাছে যেন এটি একটি নোংরা, নিকৃষ্টতম নির্বাচন হিসাবে থেকে যায়। আসুন এই নির্বাচনকে বর্জন করে আমরা যে সভ্য, আমরা যে সমতায় বিশ্বাস করি, সে কথাটিকে পুনর্ব্যক্ত করি। নোবেল বিজয়ী তাহলে এরকম সাজানো নির্বাচনের অনুমতিই দিয়েছেন, আর তারই ইলেকশন কমিশন যোগ্যতার বদলে দলীয় আনুগত্যকেই পর্যবেক্ষক হওয়ার মাপকাঠি বানিয়েছে। বাকি পর্যবেক্ষকেরাও যে বিশেষ প্ল্যানের অংশ হিসেবে নিবন্ধিত হয়েছে তা এখন বলাই যায়। নয়তো পর্যবেক্ষণের নামে ভোট কেন্দ্র দখলের লাইসেন্স বিলি করা হচ্ছে কার ইশারায়? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটা চমৎকার খবর দিয়ে শুরু করি। আসন্ন নির্বাচনে, যেটা 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে ঢুকতে এবার লাইসেন্স লাগবে না কতিপয় নাম সর্বস্ব এনজিওর। ব্যাপারটা দারুণ না? কেন এই কথাটা বললাম? যাদের কোনো অফিস নেই, কর্মী নেই, যথাযথ প্রশিক্ষণ নেই, তাদের হাতেই এবার তুলে দেওয়া হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের ভোট কেন্দ্রের দরজা খোলার চাবি। নামটা মনে রাখুন, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে পাসা। এই সংস্থার সব খবর পড়ে জেনে নিশ্চিত হওয়া যাচ্ছে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণের নামে চলছে ভোট কেন্দ্র দখলের বৈধ আয়োজন। আর এই বৈধতার সিলমোহর দিচ্ছে নোবেল জয়ীর তুরুপের তাস প্রতিষ্ঠান
যারা ইউনিক নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়েছে, জাতিকে সকাল বিকাল আশ্বস্ত করছে ঐতিহাসিক নির্বাচন করবে, অর্থাৎ নির্বাচন কমিশন। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক ভেতরের বেড়াল বের করে আনলে, বেশ কিছু দুর্নীতি ও নিয়মের প্রশ্ন তুললে, দায়িত্বপ্রাপ্ত ইসির সচিব কোনো দায় স্বীকার না করে, কোনো প্রতিকারের ব্যবস্থা না করে, প্রতিশ্রুতি না দিয়ে অবলীলায় বললেন, আপনি তথ্য দেন, আমরা ব্যবস্থা নেব। প্রশ্ন কি করা যায়, আপনার কাজটা তাহলে কি? দর্শক, এই ভিডিওতে বলবো কিভাবে ইউনিক নির্বাচন আসলে হয়ে উঠছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ওপেন লাইসেন্স। আগেই বলেছি, পাশা একটি অখ্যাত এনজিও, কাগজে কলমে নিবন্ধিত, তবে বাস্তবে প্রায় অস্তিত্বহীন। এর কোনো অফিস নেই। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের নিজের বাসার একটি কক্ষই নাকি এই সংস্থার অফিস। বাসার বাইরে সাইনবোর্ড আছে, কিন্তু মূল ফটকে সবসময় তালা জ্বলে। অনুসন্ধানকালে বাসার ভেতরে বাইরে জনমানুষের উপস্থিতি টের পাওয়া যায়নি। নাম সর্বস্ব বললেও এই সংস্থাকে কম বলা হয়, কিন্তু তারাই এবার অর্থাৎ আসন্ন সংসদ নির্বাচন এবং গণভোটে 10,559 জন পর্যবেক্ষক দিচ্ছে, যেখানে এবার মোট দেশি পর্যবেক্ষকের সংখ্যা 55,454 জন। এটা ইসির সূত্র। এর মধ্যে শুধু পাশারই রয়েছে প্রায় 19% সদস্য বা তাদের পর্যবেক্ষক। ভাবুন একবার, যদি সবচেয়ে বড় সংস্থার অবস্থাটা এই হয়, তাহলে বাকিদের অবস্থা কি? এটি নিয়ে খুব গবেষণার প্রয়োজন নেই। দৈনিক প্রথম আলোর অনুসন্ধান বলছে, পাশার নিজস্ব কোনো কর্মী নেই, তবু তারা পেয়েছে 127টি আসনে পর্যবেক্ষণ করার অনুমোদন। কিভাবে? এর উত্তর আরো ভয়ঙ্কর। পাশা নিজেরা পর্যবেক্ষক না পাঠিয়ে অন্য এনজিওকে সহযোগী হিসেবে নাকি নিয়োগ দিচ্ছে, অর্থাৎ লাইসেন্স আছে, দায়িত্ব নেই, ঝুঁকি নেই, কিন্তু সুযোগ অবারিত, অসীম। এটাই কি নির্বাচন পর্যবেক্ষণ, নাকি ভোট কেন্দ্রে ঢোকার ব্যবসা? আরেকটু পেছনে যাই। বর্তমান নির্বাচন কমিশন গত 7 নভেম্বর প্রথম ধাপে 66টি দেশি সংস্থাকে নিবন্ধন দেয়। এটি নিয়েও বেশ আলোচনা হয়েছে, আমরা একটি কন্টেন্ট করেছি। সেই তালিকায় আজকের আলোচিত সংস্থা পাশা নাম ছিল না। এরপর গত 8 ডিসেম্বর হঠাৎ পাশা সহ আরো 15টি সংস্থা যুক্ত করে মোট 81টি সংস্থার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রশ্ন হলো, এই এক মাসে কি এমন হলো, কি এমন বদলে গেল, কি এমন যোগ্যতা জন্ম নিল পাশার? কার প্রতিভার পরশমণির ছোঁয়ায় প্রাথমিক তালিকায় না থেকেও মূল তালিকায় সরাসরি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিল পাশা? কে তিনি? কোন উপদেষ্টা, নাকি কোন রাজনৈতিক দল, নাকি খোদ ইলেকশন কমিশন? কোন জাদুমন্ত্র বলে পাশা নিবন্ধিত হবার যোগ্যতা অর্জন করলো? এটি মানুষ জানতে চায়। এজন্য কি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবই কাজ করেছে, নাকি নগদ নারায়ণই সবকিছু আমূল বদলে দিয়েছে? এই নগদ নারায়ণের জোগাড় যন্ত্রটা কারা করলো? কোন বিশেষ দল? সমাজসেবা অধিদপ্তরের কাগজ বলছে, পাশার কর্মসূচির যে সীমানা বৃত্ত হলো বৃক্ষরোপণ কর্মসূচি, যৌতুক বিরোধী আন্দোলন, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা, 1993 সালে নিবন্ধন নেয় পাশা। তারপর থেকে আজ অব্দি সংস্থার কার্যকরী কমিটি অনুমোদনের জন্য আবেদন করা হয়নি। নেই এনজিও ব্যুরোর অনুমোদন। ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করার বৈধতাও নাকি নেই। বরং আছে ভয়ঙ্কর কিছু অতীত। কি সেগুলো? দু একটি বলি। একবার আগে হবিগঞ্জ শহরে নারীদের চাকরি দেওয়ার নামে বেশ কিছু আয়োজন করেছিল, তখন অভিযোগ উঠেছিল পাশার বিরুদ্ধে। এক পর্যায়ে এলাকাবাসীর প্রতিবাদের মুখে এলাকা ছাড়তে হয় পাশাকে। 2001 সালের জাতীয় নির্বাচনে 500 এবং 1000 টাকায় পর্যবেক্ষক কার্ড বিক্রি করেছে এমন অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। আর এবার নির্বাহী পরিচালক নিজেই স্বীকার করছেন। সৈয়দ হুমায়ুন কবির বলছেন, পর্যবেক্ষকদের কারো প্রশিক্ষণ নেই। এই যে 10,000 সামথিং, যারা 10,500 মতো, কারো প্রশিক্ষণ নেই। শুধু এদের যারা দলনেতা থাকবেন তাদের ট্রেনিং দেওয়া হবে। বুঝুন অবস্থা। তাহলে কি প্রশ্ন করতে পারি, এরা ভোট কেন্দ্রে গিয়ে আসলে কি করবে? এদের কাজটা কি হবে সেখানে? আচ্ছা, সত্যিটা বলুন তো কেউ।
এরা কি কোনো বিশেষ দলের গোপন এজেন্ট, বিশেষভাবে প্রশিক্ষিত? মানে এই নজরদারির বাইরে তারা অন্য কাজ করবে? ভোটের দিন এরা সহজেই ঢুকতে পারবে ভোট কেন্দ্রে, গোপন কক্ষ ছাড়া সব জায়গায় যেতে পারবে এটা বলা হচ্ছে। কিন্তু যদি গোপন কক্ষেও যায়, ধরবে কে, আটকাবে কে, তাদেরকে বাধা দেবে কে, এটি নিয়ে প্রশ্ন তুলবে কে, প্রশ্ন শুনবে কে? এবং এরা থাকতে পারবে ভোট গণনার সময়ও। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন এবার এই লেভেলেও কাজ করছে বলে মনে করছেন অনেকে। দর্শক, আপনার মনে কি প্রশ্ন থাকছে না, এদেরকে কারা দেয় এই ক্ষমতা, কারা দিয়েছে? সহজ উত্তর হলো নির্বাচন কমিশন। কিন্তু এদের নিবন্ধন রহস্যের জট কমিশন কিন্তু খোলে না। প্রথম আলোর সাংবাদিকের অনুসন্ধানে এত বড় অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পরও কমিশন এ ধরনের অযোগ্য প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে না, প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না। উল্টো ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, আপনি তথ্য দেন, আমরা ব্যবস্থা নেব। অবিশ্বাস্য। তাহলে এই বিশাল কমিশন, বিশাল বাজেট, এত এত ক্ষমতা সব কিসের জন্য? সাংবাদিক অনুসন্ধান করবে আর কমিশন বসে থাকবে? পাবলিকের ট্যাক্সের টাকায় বেতন এবং সুযোগ সুবিধা নেবে? সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার বলেছেন, ইসি যথাযথ যাচাই করেনি, পক্ষপাত দুষ্ট সংস্থাকেও তারা অনুমতি দিয়েছে, মানে নিবন্ধনের যে পর্যবেক্ষণের জন্য। এটা ইসির সক্ষমতার ইতিবাচক প্রতিফলন নয়। বালুচিস্তান মোটামুটি পাকিস্তানের হাতছাড়া হয়ে গেল। পাকিস্তান ওখান থেকে তার সমস্ত সৈন্য উইথড্র করে নিয়েছে। বালুচিস্তানের ম্যাক্সিমাম প্রদেশগুলো সমস্ত বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেড, এই তিনটে দল পুরোপুরি বালুচিস্তান দখল করে নিয়েছে। এখন এত মার খেয়েছে পাকিস্তান, সেখানে পাকিস্তান মার খেয়ে এখন ওখান থেকে চলে এসছে, বলছে আমরা আর বালুচিস্তানে কোনো অভিযান চালাবো না। আমার আনন্দবাজারে একটা খবর বেরিয়েছে, বালুচিস্তানের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা, পাক সেনার মৃত্যু 216 জন, সন্ত্রাসবাদীর নিহত 22 জন নিরাপত্তা রক্ষীও। কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো। আইএসপিআর যা বলছে পাকিস্তানের, বিষয়টা সম্পূর্ণ উল্টো। মারা গেছে হচ্ছে, অফিসিয়ালি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 250 জন পাকিস্তানি সৈন্য মারা গেছে, এবং ওদের 23 জন বালুচিস্তান আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেডের অতজন মারা গেছে। এখন পাকিস্তান কি বলছে, সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অতীত বেশ কয়েকবার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে এমন হামলার ঘটনা বেশি ঘটেছে। এক্ষেত্রে কোনো সুন্নি জঙ্গি গোষ্ঠী আত্মঘাতী হামলা চালাতে পারে বলে মনে করছে অনেকে। কিভাবে এই বিস্ফোরণ হলো, বিস্ফোরণের পিছনে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনো গোষ্ঠী এখনো বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশ সূত্রে জানিয়েছে যে হামলাকারী একজন বিদেশি নাগরিক এবং তেহরিকে তালিবান টিটিপির পাক সরকার যাদের ফিতনা এ খোয়ারিজ বলে, তাদের যোগসূত্র মিলেছে। ইসলামাবাদে পুলিশ জানিয়েছে আত্মঘাতী মানব বোমাকে প্রবেশপথের সামনে থামানো হয়েছিল। সে সমস্ত সুইসাইড ভেস্ট পরা ওই সমস্ত জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। এরা হচ্ছে সব মজিদ ব্রিগেডের লোক, এরা সব সুইসাইড স্কোয়াডের মজিদ ব্রিগেড। আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কতজনের মৃত্যু হয়েছে তা নির্দিষ্টভাবে বলতে পারছি না। হ্যাঁ, অনেকেই নিহত হয়েছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শফকাত মির্জিওয়েভের দুদিনের পাকিস্তান সফর শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তিনি ইসলামাবাদে থাকাকালীনই এই ঘটনা ঘটল। পাকিস্তানে আবার জুম্মার নামাজের সময় হামলার নিশানা মসজিদে শুক্রবার দুপুরে রাজধানী ইসলামাবাদে শেহজাদ টাউন এলাকায় শিয়া টারলাই ইমামবাড়ায় শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 31 জন নিহত হয়েছেন বলে পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে। এইখানে আবার একটা খবর আছে, সেটা হচ্ছে মসজিদ বিস্ফোরণের খবর, যে খবরটা এর মধ্যেই লুকিয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান ওদিকে আপনার পাকিস্তানের এইদিকে তো বালুচিস্তান,
ওদিকে আফগানিস্তানের বর্ডারে আক্রমণ হচ্ছে, মানে ডুরেন্ট লাইন যেটা আছে, ব্রিটিশ যেটা ভাগ করে দিয়ে গিয়েছিল ডুরেন্ট লাইন, এই ডুরেন্ট লাইন আফগানিস্তান মানে না। আফগানিস্তানের বক্তব্য হচ্ছে এই ডুরেন্ট লাইন যেখানে করে গিয়েছে, যেমন আমাদের কাশ্মীরে করে গিয়েছে ডুরেন্ট লাইন, আমাদের এই বাংলাদেশে যেমন একটা কেটে দিয়েছে, বাংলাদেশটা কিন্তু ভারতের মধ্যেই ছিল, এই একটা স্কেল নিয়ে এসে র্যাটলিফ এই যেখানে পেরেছে সেখানে একটা দাগ দিয়ে দিয়েছে। এখন এই যে ডুরেন্ট লাইন যেটা আছে, আফগানিস্তানের বক্তব্য হলো পশতুন পাকিস্তানের ভেতরে প্রচুর রয়েছে, ওই পশতুনদের পুরনো এলাকা হচ্ছে ওই ডুরেন্ট লাইনের ওপারে, এখন সেই জায়গাটা আমাদের চাই। এই নিয়ে ডুরেন্ট লাইনের ওখানে কিন্তু প্রচুর গোলাগুলি সংঘর্ষ হচ্ছে। এখন পাক ফৌজ ওখান থেকে পিছিয়ে চলে এসছে। এখন ডুরেন্ট লাইনে কাঁটাতারের বেড়া ভেঙে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেড সরাসরি করাচির দিকে এগোচ্ছে। এখন যা অবস্থা, খাইবার পাখতুনখোয়া গেছে, সিন্ধ প্রদেশ গেছে, আফগানিস্তান তো মানে অন্য দেশ হলেও কি হবে, আফগানিস্তানের তালিবানরা এসে টিটিপির সঙ্গে যোগ দিয়ে ভেতরে হামলা চালাচ্ছে এবং ওরা চ্যালেঞ্জ করেছে যে আমরা ইসলামাবাদের বুকে বিস্ফোরণ ঘটাবো। এবং মজিদ ব্রিগেড এত মানে মানে সাহসী একটা দল, তাদের মহিলা একটা ব্রিগেড আছে। এই মহিলা ব্রিগেড মাঝে একটা খবর বেরিয়েছিল, 2 জন মহিলা তারা সুইসাইড ভেস্ট পরে, তারা আলবিদা বলে, তারা একেবারে নারায় তাকদীর বলে একেবারে ভেস্ট খুলে দিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। এদের একজনের বয়স হচ্ছে 23 আর একজনের বয়স হচ্ছে 21। এই বয়সী 2টি মেয়ে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে স্বাধীনতার জন্য। আসলে দীর্ঘদিন ধরে পাকিস্তান যে অত্যাচার বালুচিস্তানে চালাচ্ছে, সে তার জবাব এখন বালুচিস্তান দিতে আরম্ভ করেছে। প্রথমে হয়েছিল মজিদ ব্রিগেড, তারপরে হলো বালুচিস্তান লিবারেশন আর্মি, তারপরে হলো বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। এখন এই তিনটে একটা হারমোনি হয়ে গেছে, তিনটে দল একত্র হয়ে এদিকে টিটিপির সঙ্গে যোগ দিয়েছে, তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির সঙ্গে যোগ দিয়েছে। যোগ দিয়ে 4টে দল এত শক্তিশালী হয়ে গিয়েছে, পাকিস্তানি সেনার ক্যাম্প সমস্ত দখল করে নিচ্ছে, দখল করে সেখানে নিজেদের অস্ত্র সাজিয়ে বসে আছে এবং যখনই পাকিস্তানের কোনো গাড়ি ওখান দিয়ে যাচ্ছে তখনই তাকে আক্রমণ করছে। এখন কোয়েটা থেকে বা পেশোয়ার থেকে কোয়েটা পর্যন্ত একটা লাইন আছে, সেখানে চলে জাফর এক্সপ্রেস। এই জাফর এক্সপ্রেস কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে যখনই কোনো কাজকর্ম থাকে না তখনই বলে চল আমরা জাফর এক্সপ্রেস উড়িয়ে দিই। জাফর এক্সপ্রেস যখনই যায় তখনই লাইন ফাইন ওইখানে মাইন টাইন পেতে রেখে দেয়, জাফর এক্সপ্রেসের বগি ফগি উল্টে যায়, তারপর ভেতরে যা সৈন্য ফৈন্য থাকে যারা পাহারাদের নিয়ে যায়, সাধারণ মানুষকে কিছু করে না, সৈন্যদের ধরে একেবারে প্রথমে নগ্ন করে, তারপরে তাদের হাত পা পেছনে বেঁধে সমস্ত গুলি করে মেরে দেয়। এখন পাকিস্তান আর্মির সদস্য যারা আছে তারা এখন কেউ আর বালুচিস্তান যেতে চাইছে না, এখন বিদ্রোহ ঘোষণা হয়ে গিয়েছে। বালুচিস্তান থেকে সমস্ত পুলিশ, যারা পাকিস্তানি পুলিশ ছিল, সমস্ত পুলিশ ফিরে চলে এসছে। এবং এমন একটা ভিডিও দেখা গিয়েছে, সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যে পাকিস্তানি আর্মি তাদের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে সব বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচিস্তান লিবারেশন আর্মি, মজিদ ব্রিগেডের সঙ্গে মিশে যাচ্ছে। মিশে গিয়ে তারাও বলছে আমরাও এই সমস্যার সমাধান চাই, আমরাও তো পাশতুন, আমাদের ব্যবহার করা হচ্ছে, আমরা আমাদের ভাইয়ের বুকে গুলি চালাবো না। তাহলে কি হলো, পাকিস্তান ভাঙতে শুরু করলো। এই যে মসজিদে যে সমস্ত বিস্ফোরণগুলো হচ্ছে, এরা কিন্তু করছে ওরাই, আর দোষ দিচ্ছে সবসময় ভারতের। যা কিছু হয় ইন্ডিয়া করেছে, রা করেছে, ইন্ডিয়াও বলবে না, রও বলবে না, বলে ইন্ডিয়া করেছে, রা করেছে। তোমার দেশের মধ্যে অস্থিরতা, তোমার দেশের লোক তোমায় মারছে। বালুচিস্তান যদি চলে যায় তাহলে পাকিস্তানের 50% চলে গেল। খাইবার পাখতুনখোয়া যদি চলে যায় আরো 10% চলে গেল। সিন্ধ যদি চলে যায় আরো 10% চলে গেল। রয়ে যাবে শুধু পাঞ্জাব প্রভিন্স। এই পাঞ্জাব প্রভিন্সের মধ্যে ইসলামাবাদ
এই পাঞ্জাব প্রভিন্সটার মধ্যে তাদেরকে থাকতে হবে। করাচি বন্দর কিন্তু টিটিপি দখল করে নেবে, কয়েকটা দিনের অপেক্ষা, তাহলেই করাচি বন্দর চলে যাবে। এই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। এই পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে, যে নিজের দেশ সামলাতে পারছে না, যে নিজের দেশের এই অখণ্ডতা রক্ষা করতে পারছে না, সে দেশ বাংলাদেশের পাশে কি করে দাঁড়াবে? এবার আপনারা নিজেরা চিন্তা করে নিন। একটা ভগ্ন মানে অর্থনীতি একেবারে শেষ হয়ে যাওয়া একটা দেশ, যাকে ভিক্ষা করে খেতে হয়, সে দেশটা ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে আসছে। সে এসে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, আর বাংলাদেশের হয়ে তারা ওখানে নানান রকম বিবৃতি দিচ্ছে, যার জন্য সারা পৃথিবীর লোক পাকিস্তানের দিকে এখন চেয়ে হাসে যে নিজের দেশ রক্ষা করতে পারিস না, আবার বাংলাদেশকে রক্ষা করতে চাইছি।